প্রাচীন ইতিহাসে রাজাদের একটা রেওয়াজ ছিল। তারা নিজেদের স্ত্রীর পাশাপাশি ৩ থেকে ৪ জন দাসী মহিলা রাখত, যারা তার স্ত্রীর চাহিদা পূরণ করত। তেমনি এই রাজা নিজের বিবাহিত বউকে ছেড়ে এক দাসীর প্রেমে পড়ে যায়। সেই দাসীকে সে সবসময়ই ব্যবহার করত, কিন্তু সেই দাসীর প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে শেষ পর্যন্ত তার রাজ্য ত্যাগ করে দিতে হয়। আসলে কামনা বাসনা যে কতটা ভয়ঙ্কর তার অল্প একটু উদাহরণ হতে চলেছে এই মুভিটি। তো বন্ধুরা, আর বেশি বকবক না করে চলো গল্পটা শুরু করা যাক। তো গল্পের শুরুতেই আমরা দুইটা মেয়েকে দেখতে পাই। একজনের নাম হলো তারা আর একজনের নাম হলো মায়া। মায়া একজন দাসীর মেয়ে আর তারা হলো একজন রাজকুমারী। আসলে গল্পটা প্রাচীন আমলের কাহিনীকে ভিত্তি করে বানানো হয়েছে, যেখানে মানুষদেরকে দাস দাসী হিসেবে ক্রয় বিক্রয় করা হতো। তো একদিন ওই রাজ্যের রাজকুমারীদের পড়াশোনা শেখানোর জন্য রাহা দেবী আসে। সে কামাসূত্র নিয়ে এতটাই জানে যে সব রাজারা ওর প্রেমে পাগল ছিল, আর এই মেয়ে দুটো রাহা দেবীর মতো হতে চায়। তো এরপরে আমরা দেখতে পাই মায়া নিজের রুমে খেলছিল, আর ওখানে বিক্রম এসে তার পেছনে লেগে যায় এবং ওখান থেকে চলে যায়। আর একটা কথা, বিক্রম কিন্তু মায়াকে খুবই ভালোবাসে। তো বিক্রম মায়াকে বলে, আমরা বিয়ে করে নেব, আর এরপর আমি রাজা হব আর তুমি হবে আমার দাসী। কিন্তু মায়ার দাসী হতে একদমই পছন্দ না। এরপর আমরা দেখতে পাই মায়া তার ডান্স প্র্যাকটিস করছিল। মায়া খুব মন দিয়ে ডান্স করছিল, কিন্তু তার আর কোনো ইন্টারেস্টই ছিল না। মায়া খুবই তাড়াতাড়ি ভালো ডান্স শিখে ফেলে। আসলে মায়া সবসময় চাইতো সবার মন জয় করে চলতে, তাই সে ড্যান্সের প্র্যাকটিসটা খুব দ্রুত করে ফেলে, যা দেখে রাজকুমারী তারার খুবই হিংসে হয়। তো একদিন রাজা ও রানী এদের ডান্স দেখতে আসে। তখন মায়ার ডান্স দেখে রাজা খুবই খুশি হয়ে যায়, আর বকশিস হিসেবে মায়াকে নতুন জামা কাপড় উপহার দেয়। মায়া ওই জামা কাপড় পরে খুবই খুশি হয়েছিল, যেটা দেখে তারার খুবই হিংসে হচ্ছিল। আর তারা মায়াকে বলে, তুমি আমার বিয়েতে এই ড্রেসটা পরে আসবে কিন্তু, কারণ এই ড্রেসটা আমার ইউজ করা। মায়াকে সবসময় তারার ইউজ করা ড্রেস পরতে হতো, কিন্তু এই ড্রেসগুলো মায়াকে খুবই মানাতো, তাই তারা তাকে দেখে খুবই জেলাস ফিল করতে থাকে। তো এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজ সিং এর সঙ্গে রাজকুমারী তারার বিয়ের কাজ শুরু হয়ে যায়। তো যখন রাজকুমার রাজ সিং তারাকে দেখতে আসে, তখন মায়ার দিকে তার চোখ চলে যায়, আর তারাকে দেখার বদলে রাজকুমার রাজ সিং মায়ের দিকেই তাকিয়ে থাকে, যার ফলে তারা বেশ রেগে যায় আর সবার সামনে মায়ের মুখের উপরে থুতু দিয়ে দেয়, আর ওখান থেকে মায়াকে তাড়িয়ে দেয়। সবার সামনে তাকে অপমান করে সে। এরপরে মায়া সিদ্ধান্ত নেয় যে তারার সাথে হয়ে যাওয়া অপমানের বদলা সে নেবেই নেবে। তো সন্ধ্যাবেলা মায়া সেজেগুজে কাজ করছিল, আর তখন রাজ সিং মায়াকে দেখতে থাকে আর ভাবতে থাকে যে তার বউ মায়াই হবে। তো এরপর রাতে মায়া মিষ্টি নিয়ে রাজ সিং এর কাছে আসে, আর রাজ সিং মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর তারা দুজনে ইন্টিমেট হয়, কারণ মায়া তার সাথে হওয়া অন্যায়ের বদলা নিতে চেয়েছিল। এরপর মায়া ভাবতে থাকে আজ পর্যন্ত তারার ইউজ করা ড্রেস পরতো সে, আর এবার থেকে তারা মায়ার ইউজ করা হাজবেন্ড ইউজ করবে। যখন মায়া আর রাজকুমার ইন্টিমেট হচ্ছিল, তখন বিক্রম এটা দেখে ফেলে আর রেগে ওখান থেকে চলে যায়। তো পরদিন বিক্রম ওর মাকে বলে যে সে মায়াকে খুবই ভালোবাসে আর ওকেই সে বিয়ে করতে চায়। মায়া রাজকুমারের সঙ্গে ইন্টিমেট হওয়ার পরেও বিক্রম মায়াকে বিয়ে করতে চায়। এরপর মায়া তারাকে বলে, আজ পর্যন্ত আমি তোমার ইউজ করা সব ড্রেস পরেছি, আর এবার তুমি আমার ইউজ করা জিনিস ব্যবহার করবে। তো এই কথা শোনার পরে তারার মায়ের উপর খুবই সন্দেহ হয়, কিন্তু সে কিছুই করতে পারে না। তারপর দেখা যায় সে রাজ সিং এর সাথে চলে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই মায়ের মাসি মায়াকে বোঝাচ্ছে বিক্রমের সাথে তাকে বিয়ে করে নিতে, কিন্তু মায়া বলে বিক্রম একজন পঙ্গু মানুষ, সে ওর সাথে বিয়ে করতে চায় না। মায়া নিজের একটা নাম বানাতে চায়, নিজের একটা পরিচয় তৈরি করতে চায় সে সমাজে। তারপরে বিক্রম খুবই রেগে যায়, যার জন্য মায়া আর রাজ সিং এর ইন্টিমেটের ঘটনাটা ওর মাকে বলে দেয়। তখন ওর মা খুবই রেগে যায়, তারপর মায়াকে ওই রাজ্য থেকে মেরে তাড়িয়ে দেয়। এরপর বিক্রম তাকে ঘুমুট দিয়ে দেয় আর বলে, তুই আগেও দাসী ছিলি আর এখনও দাসীই থাকবি। এরপর মায়া ওই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। এরপর দেখা যায় রাজকুমার রাজ সিং আর তারার বাসর রাত হয়। রাজ সিং তারার সঙ্গে ইন্টিমেট হবার সময় মায়ার নাম নিয়ে ফেলে, যার ফলে সে রেগে গিয়ে রাজ সিংকে সরিয়ে দেয়, আর তখন রাজ সিং রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মায়া একটা ঘাটে স্নান করছিল, আর ঠিক তখনই এক মূর্তিকার মায়াকে দেখে নেয় আর মায়ের সঙ্গে কথা বলে মায়াকে ওর সঙ্গে ওর কাজে নিয়ে যায়। তারপর জয়কুমার মায়াকে বলে,
সে ওর মূর্তি বানাতে চায়। তাই সে মায়ের সারা শরীর ছুঁয়ে দেখতে থাকে, যেটা মায়ের একদমই ভালো লাগে না, আর ওখান থেকে চলে যায়। জয়কুমারও ওর পেছন পেছন চলে যায় আর বলে, আমাকে খারাপ ভেবো না, আমি এভাবেই মূর্তি বানাই। এরপর জয়কুমার মায়াকে রাশা দেবীর কাছে নিয়ে আসে আর রাশা দেবীকে বলে, এটা আমার একটা বন্ধু, আজ থেকে তোমার সাথে ডান্স শিখবে। তো পরদিন জয়কুমার আবারও মায়ের শরীর ছোঁয়ার চেষ্টা করে, কারণ সে মায়ের মূর্তি বানাতে চায়। তখন মায়া উঠে পড়ে আর বলে, তোমরা সব ছেলেরাই একই রকমের, সবাই খুবই নিষ্ঠুর। জয়কুমার তখন বলে, আমি ও রকমের ছেলেই না। তারপর দিন জয়কুমার মায়াকে ছেলেদের জামা পরিয়ে একটা পতিতালয়ে নিয়ে যায়। ওখানে দেখাতে চায় যে বড় বড় লোকেরা এখানে এসে নতুন নতুন মেয়েদের নিলামি কিনে নেয়। সে বলে, রাজা থেকে শুরু করে ডাক্তার সহ সব মানুষেরা নিজেদের কামনা মেটানোর জন্য এখানে আসে। তখনই মায়া রাজ সিংকে দেখে ফেলে। রাজ সিং ওর বউ তারার সঙ্গে খুশি নেই, কারণ তারা বাসর রাতে রাজ সিংকে তাড়িয়ে দিয়েছিল, আর এ কারণেই রাজ সিং এখানে এসেছে। এরপর মায়া রাশা দেবীর কাছে চলে আসে। সে মায়াকে বলে, জয়কুমার অন্য ছেলেদের মতো না, জয়কুমার খুবই ভালো মানুষ। এরপরে মায়া জয়কুমারের কাছে চলে যায়। জয়কুমার মায়াকে নিয়ে ঘরে যায়। তারপর তারা ইন্টিমেট হয়। তো এর পরদিন জয়কুমার একটা মূর্তি বানাচ্ছিল, কিন্তু বানাতে পারছিল না, কারণ যখনই ওই মূর্তিটা বানাতে যায় তখনই মায়ের কথা চিন্তা করে এবং মূর্তি বানানোর টাইমে মায়াকে ভাবতে শুরু করে, যার ফলে ভালোভাবে মূর্তি বানাতে পারে না। তো এরপর দুপুরে মায়া জয়কুমারের জন্য খাবার নিয়ে আসে, কিন্তু জয়কুমার মায়াকে ইগনোর করে আর বলে, আমি আমার কাজে মন বসাতে পারছি না, সবসময় তোমার চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, মূর্তিতে তোমার মুখ ভাসছে, আমি আর তোমার সঙ্গে থাকতে চাই না। এই বলে মায়াকে ওখান থেকে চলে যেতে বলে। এরপর মায়া সোজা রাশা দেবীর কাছে চলে যায় আর রাশা দেবীকে বলে সে জয়কুমারকে খুবই ভালোবাসে আর সারা জীবন ওর সঙ্গেই কাটাতে চায়। কিন্তু রাশা দেবী বলে, জয়কুমারকে একটা সুযোগ দিয়ে দেখতে পারো। তখন মায়া বলে, আমি ছোট থেকে তোমার মতো হতে চেয়েছি, আমি তোমার মতো কামাসূত্রে সব কিছুই শিখতে চাই। তো এরপর রাশা দেবী মায়াকে কামাসূত্রের সব পাঠ পড়ায়, যার ফলে মায়া খুবই এক্সপার্ট হয়ে যায়। তো এরপর আমরা দেখতে পাই রাজকুমার রাজসিংহ মূর্তি দেখতে জয়কুমারের কাছে যায় আর মূর্তি দেখে মূর্তির প্রেমে পড়ে যায় আর জয়কুমারকে বলে, আমি এই মেয়েটার সঙ্গে দেখা করতে চাই। তখন জয়কুমার বলে, আমি জানি না মেয়েটি কোথায় গেছে, কিন্তু জয়কুমার জানে রাজসিংহ ঠিকই খুঁজে বের করবে ওকে। রাজসিংহ ওই মেয়েটিকে খোঁজার জন্য সারা শহরে খবর ছড়িয়ে দেয়। এদিকে রাশা দেবী মায়াকে পুরোপুরি রেডি করে রাজসিংহের কাছে পাঠিয়ে দেয়। এরপর তারা যখন জানতে পারে যে নতুন যে দাসীটা এসেছে সে হলো মায়া, তখন সে মায়ার উপরে খুবই রেগে যায়। আর তখনই রাজসিংহের মা তার কাছে চলে আসে আর তারাকে বোঝায় যে একটা দাসী কখনো মহারানী হতে পারে না। তখন সে আরও বলে, অনেক আগে থেকেই এই রীতি চলে এসেছে, রাজারা নিজেদের কাম মেটানোর জন্য দাসী রাখত। তো এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাজকুমারকে লোকজন বলছে যে তোমাকে রাজসিংহাসন নিয়ে ভাবতে হবে, কারণ অন্যান্যরা আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছে। কিন্তু রাজকুমার এতটাই ডুবেছিল যে সে ওই মন্ত্রীকে বলে, তোমার কাজ প্রশাসন সামলানো। তো এরপর সন্ধেবেলা মায়া রেডি হয়ে রাজসিংহের কাছে চলে যায় আর রাশা দেবীর শেখানো সব কৌশল ব্যবহার করতে শুরু করে। এরপর তারা ইন্টিমেট হয়। তো পরদিন রাজ সিং জয়কুমারকে কুস্তি খেলার জন্য ডাকে আর কুস্তি খেলে জয়কুমার রাজ সিংকে হারিয়ে ফেলে। এখানে রাজ সিং জয়কুমারকে খুবই তারিফ করতে থাকে আর বলে যে পরবর্তী দিন তুমি যদি আমাকে হারিয়েছো তাহলে তোমার হাত কেটে নেব কিন্তু। এরপর সন্ধ্যাবেলা রাজ সিং জয়কুমারকে ডেকে বলে, তোমাকে মায়ের একটা মূর্তি বানাতে হবে। এদিকে মায়া তারাকে বলে, আমি তোমার বরকে চুরি করতে চাইনি, ছোটবেলা থেকেই আমি তোমার ব্যবহার করার জিনিস পড়েছি, আর বিয়ের দিন তুমি আমাকে অপমান করেছিলে, তার বদলা নেওয়ার জন্যই আমি ইন্টিমেট হয়েছিলাম। তো পরদিন জয়কুমারকে মায়ের কাছে নিয়ে আসা হয় তাকে দেখাতে, আর রাজ সিং মায়াকে এমনভাবে ধরে যা দেখে জয়কুমারের খুবই হিংসে হয়। তখন রাজ সিং জয়কুমারকে বলে যে ঠিক এমন একটা পোজে মায়ের মূর্তি বানাতে হবে। তখন জয়কুমার বলে, এভাবে কাজ করতে হলে তো মায়ের সঙ্গে আমাকে একা থাকতে হবে, আর কেউ এখানে থাকতে পারবে না। তখন রাজ সিং রাজি হয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। তখন জয়কুমার মায়াকে বলে, আমি তোমাকে ছেড়ে অনেক বড় ভুল করেছি, আমাকে আর একটাবার সুযোগ দাও। তো এরপরে সন্ধ্যাবেলা মায়া জয়কুমারকে বলে, আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু আমাকে তুমি ঠকিয়েছ। তখন জয়কুমার বলে, আমি অনেক বড় ভুল করেছি, আমি এবার তোমাকে বিয়ে করতে চাই,
আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। এরপর তারা দুজনে সেখানে ইন্টিমেট হয়। তো পরদিন দেখা যায় রাজকুমারী তারা এতটাই উত্তেজিত হয়ে যায় যে তাকে চাদর দিয়ে ঢেকে রাখতে হয়। তারপর ডাক্তার এসে যখন তাকে চেক আপ করে তখন দেখা যায় যে তার সমস্ত শরীরে ডাক্তার হাত বুলিয়ে দিচ্ছে। তখন ডাক্তার সব বুঝতে পারে আর মহারানীকে সব কথা বলে দেয়। তখন মহারানী খুবই রেগে যায় আর বলে, এবার নিজের বউয়ের দিকে একটু নজর দাও আর রাজ সিংহাসনের দিকেও নজর দাও। অন্য রাজারা আমাদের রাজ্যে আক্রমণ করতে চলেছে, তুমি এদিকেও নজর দিও। তখন রাজ সিং বলে, আরে এরা আমার কিচ্ছু করতে পারবে না। তো এরপরে রাজ সিং বিক্রমকে ডাক দেয় আর ওকে পঙ্গু বলে খেপাতে থাকে। আসলে বিক্রম অন্য রাজ্যের সঙ্গে চুক্তি করে রাজ সিংয়ের রাজত্ব দখল করতে চায় আর অন্য রাজ্যের পেদাদের সঙ্গে চুক্তি করে এবং তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলে। এরপরে আমরা দেখতে পাই রাজ সিং আবারও মায়ের সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য তার কাছে যায়, কিন্তু তখন মায়া তাকে সরিয়ে দেয় আর বলে, আজ আমার মুড নেই। তখন রাজ সিং ওখান থেকে চলে যায় আর জানতে পারে জয়কুমার আর মায়া একে অপরকে ভালোবাসে। আর তখন রাজ সিং খুবই রেগে যায় আর পরদিন জয়কুমারকে কুস্তি খেলার জন্য ইনভাইট করে। আর রাজ সিং এতটাই নেশায় মগ্ন হয়ে যায় যে তার কোনো হুঁশই থাকে না। রাজ সিং জয়কুমারকে রেগে গিয়ে মারতে শুরু করে। জয়কুমার যখন বুঝতে পারে যে রাজ সিং তাকে মারতে চায় তখন জয়কুমার নিজেও রাজ সিংকে মারতে শুরু করে আর রাজ সিংকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলে। আর তখনই রাজ সিংয়ের সেনারা জয়কুমারকে ধরে নিয়ে যায়। তো এরপর জয়কুমার ওই অবস্থা নিয়েই মায়ের কাছে চলে যায় আর রাজ সিং এইসব দেখে জয়কুমারকে বন্দি করার নির্দেশ দেয় আর এমন একটা এলাকায় পাঠিয়ে দেয় যেখানে পাথর ভাঙা ছিল। তখন মায়া জয়কুমারকে বাঁচানোর জন্য তারার কাছে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় তারা হাতে শিরা কেটে সুইসাইড করতে চাচ্ছে। তখন মায়া তারার কাছে ক্ষমা চায় আর কান্না করতে থাকে। সে আরও বলে কামাসূত্রের সকল সূত্র সে তাকে শিখিয়ে দেবে, তার বদলে জয়কুমারকে ছাড়তে হবে। কিন্তু তারা তখন বলে, রাজ সিং আমার কোনো কথাই শোনে না। তখন তারা বলে, আমি তোমার সঙ্গে জয়কুমারকে দেখা করিয়ে দিতে পারি। এরপরে ডাক্তার দেখানোর নাম করে মায়া আর তারা জয়কুমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই তারা রাজ সিংয়ের কাছে আসে। এরপর তাকে পটানোর চেষ্টা করে। ধীরে ধীরে রাজ সিং তারার প্রতি আকৃষ্ট হয়ে যায়, কিন্তু হঠাৎ করেই তারা রাজ সিংকে ইগনোর করতে শুরু করে আর বলে, বাসরাতে তুমি আমাকে যেমনটা করেছিলে আজকে আমি তার প্রতিশোধ নিলাম। এরপর মায়া জয়কুমারের কাছে চলে যায় আর তাকে বলে, আমি নিজেকে এতটাই খারাপ করে দেব যে রাজ সিং আমাকে ভালোই বাসবে না। তারপর মায়া পাথর দিয়ে নিজের সব চুল কেটে ফেলে। তারপর মায়া রাজ সিংকে বলে যে তুমি আমাকে যা বলবে আমি তাই করব, বিনিময়ে তুমি জয়কুমারকে ছেড়ে দাও। রাজ সিং তখন বুঝতে পারে তারা একে অপরকে খুবই ভালোবাসে আর এরকমের ভালোবাসা সে কখনোই পাবে না। তাই রাজ সিং অনেক রেগে যায় আর পরিকল্পনা করে যে পরদিন জয়কুমারকে সে মেরে ফেলার আদেশ দিবে। এরপর আমরা দেখতে পাই একজন সিপাহী রাজার কাছে একটা বক্স নিয়ে আসে আর বলে, এটা পাশের রাজ্যের রাজা তোমাকে দিতে বলেছে। এরপর বক্সটা খুলে দেখতে পাই তার ভেতরে একটা কাটা মাথা রয়েছে। তো এরপর দেখা যায় জয়কুমারকে হাতির পায়ের নিচে পিষে মেরে ফেলা হয়, আর যেটা কিনা মায়া দূর থেকে দেখতে পায়। তখন মায়া ভেবে নেয় সে সারা জীবন জয়কুমারের বিধবা স্ত্রী হিসেবেই কাটিয়ে দেবে। তো এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই বিক্রম পাশের রাজ্যের রাজার সঙ্গে মিলিত হয়ে কেল্লাতে আক্রমণ করে আর এই কেল্লা নিজেদের দখলে করে নেয়। এরপর দেখা যায় মায়া ওই রাজ্য ছেড়ে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো প্রাচীন ইতিহাসের গল্পগুলো শুনতে পছন্দ করবে, তাই এমন একটা গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে।